যে বাহিনীর দাপটে একসময় বাঘে মহিষে একঘাটে জল খেত, সেই গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরাই এখন বন্দী। প্রথমে সাবেক 3 স্টার জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, আর এবার গ্রেপ্তার হলেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচারক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। 2 দশক আগের 1/11 থেকে শুরু করে 2012 সালের আলোচিত ইলিয়াস আলী গুম, সব কিছুর নৈপথ্যে থাকা মাস্টারমাইন্ডের জেলে ভরছেন বর্তমান বিএনপি সরকার। এটি কি কেবলই আইনি প্রক্রিয়া, নাকি পর্দার আড়ালে থাকা বহু বছরের কান্নার বিচার? কেন এখন কাঁপছে সাবেক প্রভাবশালী সেনা কর্মকর্তারা? 2011 থেকে 2013 সাল, এই সময়টা ছিল বাংলাদেশের রাজনীতির এক ক্রান্তিকাল। আর সেই সময়ে ডিজিএফআইয়ের প্রধান ছিলেন শেখ মামুন খালেদ। তার বিরুদ্ধে অভিযোগ পাহাড়, আজ থেকে নয়, দীর্ঘদিনের। কিন্তু ক্ষমতার দাপটে সেই অভিযোগগুলো ধামাচাপা পড়েছিল। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনা সরকারের আমলে ডিজিএফআইকে তিনি রাজনৈতিক দাবার গুটি হিসাবে ব্যবহার করেছিলেন। জলসিঁড়ি আবাসন প্রকল্প থেকে শত কোটি টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার করে দেশ বিদেশে বিপুল সম্পদ অর্জন থেকে শুরু করে কি নেই সেই তালিকায়। কিন্তু সবচেয়ে ভয়ানক অভিযোগটি হলো জঙ্গি নাটক সাজিয়ে বিরোধী মত দমনের ব্লুপ্রিন্ট। 2012 সালের 17 এপ্রিল বনানীর রাস্তা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন বিএনপির নেতা এম ইলিয়াস আলী। এরপর কেটে গেছে 1 দশকেরও বেশি সময়, কিন্তু তার আর কোনো হদিস মেলেনি। বিএনপি শুরু থেকেই আঙুল তুলেছিল ডিজিএফআইয়ের দিকে। সেই সময় সংস্থাটির প্রধান ছিলেন এই মামুন খালেদ। বিশ্লেষকরা বলছে, ইলিয়াস আলী গুম ছিল বাংলাদেশের রাজনীতিতে জোরপূর্বক গুমের সংস্কৃতির এক ভয়াবহ টার্নিং পয়েন্ট। মামুন খালেদ গ্রেপ্তার হবার পর এখন জনমতে প্রশ্ন, তবে কি অবশেষে বের হয়ে আসবে ইলিয়াস আলী সহ অসংখ্য নিখোঁজ মানুষের শেষ পরিণতি? মামুন খালেদের গ্রেপ্তারের ঠিক 2 দিন আগে ধরা পড়েছেন আরেক দাপুটে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। 2007 থেকে 2008 সালের 1/11 সরকারের সময় তার নাম শুনলেই প্রভাবশালী রাজনীতিবিদদেরও বুক কাঁপত। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেপ্তারের পর তার উপর অমানসিক নির্যাতন অভিযোগ রয়েছে। তার প্রধান রূপকার ধরা হয় এই মাসুদ উদ্দিন চৌধুরীকে। তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়ার সেই ভয়াবহ স্মৃতি আজও বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। মাসুদের গ্রেপ্তার যেন সেই অপমানের এক দীর্ঘমেয়াদী প্রতিশোধের শুরু। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে, ক্ষমতার মোহে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, সময় তাদের রেহাই দেবে না। বর্তমান বিএনপি সরকারের লক্ষ্য স্পষ্ট। তারা প্রমাণ করতে চায় যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, তিনি জেনারেল হোক কিংবা প্রভাবশালী কোনো গোয়েন্দা কর্মকর্তা। তারেক রহমান এবং ইলিয়াস আলীর সাথে যা ঘটেছে তা কেবল রাজনৈতিক ইস্যু হিসাবে নয়, বরং মানবাধিকার লঙ্ঘন হিসাবে দেখছে প্রশাসন। মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী এই পতন কেবল শুরু মাত্র। গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে যারা রাজনৈতিক হত্যাকাণ্ড কিংবা গুমের ঘটনা সাজিয়েছিলেন, তাদের প্রত্যেকের ফাইল এখন টেবিলে। গোয়েন্দা প্রধান হওয়ার সুযোগে মামুন খালেদ কি কেবল রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন? মোটেই না। জলসিঁড়ি আবাসন প্রকল্প সেনাবাহিনীর সাধারণ সদস্যদের জন্য করা এই প্রকল্পে দুর্নীতির উইপোকা ঢুকেছিল মামুন খালেদের হাত ধরেই। শত শত কোটি টাকার গরমিল এবং অবৈধভাবে অর্জিত সম্পদ এখন দুদকের আতশির কাচের নিচে। গোয়েন্দা পদের আড়ালে একজন জেনারেল কিভাবে ব্যবসায়ী হয়ে উঠেছিলেন তা ভাবলেও সাধারণ মানুষের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। তাহলে আগামীতে কি হতে যাচ্ছে? আরও কারা আছেন তালিকায়? সূত্র বলছে তালিকাটা বেশ দীর্ঘ। গত 15 বছরে ডিজিএফআই এবং এনএসআইতে বসে যারা ক্ষমতার অপব্যবহার করেছেন,
গুম ও আয়নাঘরের সংস্কৃতি লালন করেছেন তাদের আর রক্ষা নেই। মামুন খালেদ এবং মাসুদ চৌধুরী গ্রেপ্তারের মাধ্যমে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে আরও কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা এবং প্রভাবশালী আমলা গ্রেপ্তারের মুখোমুখি হতে পারে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ যারা ক্ষমতার দাপটে ধরাকে সরাজ্ঞান করছেন, কালকে তাদের হয়তো কাঠগোড়ায় দাঁড়াতে হবে। শেখ মামুন খালেদ এবং মাসুদ উদ্দিন চৌধুরী এই পরিণতি কি বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছতা ফেরাবে, নাকি এটি কেবল ক্ষমতার পালাবদলের একটি অনিবার্য রূপান্তর? আপনার কি মনে হয় এই গ্রেপ্তারের মাধ্যমে কি ইলিয়াস আলী নিখোঁজ রহস্যের জট খুলবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।